আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে নিজেদের ঘর অত্যন্ত সুচারুভাবে গুছিয়ে নিচ্ছে ভারতীয় জনতা পার্টি। তারা তৃতীয়বার মসনদে ফিরছে টানা, এটা তো কার্যত নিশ্চিত হয়ে গেছে। কিন্তু এবারের ফেরাটা 370 আসন তাদেরকে এককভাবে নিয়ে আসতে হবে, এই টার্গেট নিজেদের কাছেই রাখছে বিজেপি। আর সেই টার্গেট রাখতে গিয়ে তারা নিয়ম নীতি তোয়াক্কা না করে যে কোনোভাবেই যারা জিততে পারবে তাদেরকেই টিকিট দেওয়া হবে এবং তার বিরুদ্ধে যত অভিযোগই থাকুক, যত অন্যায় সে করে থাকুক, এই পথটা বেছে নিতে পারত। কিন্তু না, সেটা করছে না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই যে একের পর এক চমক আসছে, তাতেই তো বঙ্গ রাজনীতিতে রীতিমতো আন্দোলিত হতে শুরু করে দিয়েছে। আর তার পাশাপাশি সর্বভারতীয় ক্ষেত্রে সত্যিকারের একটি সর্বভারতীয় দল, বিভিন্ন রাজ্যের বিভিন্ন ইকুয়েশন আছে, সেখানে একটার পর একটা মাস্টার স্ট্রোক দিয়ে চলেছে। এবং আজকে যে লেটেস্ট মাস্টার স্ট্রোকটা নরেন্দ্র মোদী দিলেন, যে খবর সামনে এলো, তাতে গোটা ভারতবর্ষ চমকিত। এবং এই একটি যোগদানের পরেই সারা ভারতবর্ষের ইকুয়েশন চেঞ্জ হয়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে। কেন, সেটার ব্যাখ্যা অবশ্যই করব। কিন্তু কিন্তু একদিকে যখন এই রকম মোদির মাস্টার স্ট্রোক চলছে, বিজেপির ঘর গোছানোর খেলা চলছে, তখন বিপক্ষ দল কি করছে? ভারতীয় জনতা পার্টির ফেলে দেওয়া জঞ্জাল তাদের দিকে আকুলভাবে তাকিয়ে আছে। হ্যাঁ, এই রাজ্যের দলের কথাই বলছি। বিজেপি মানে ভারতীয় জঞ্জাল পার্টি বলে যারা কিছুদিন আগে অবধিও চিৎকার করতো না, এখনও চিৎকার করে, তারা কি করছে? যাদেরকে বিজেপি ছেঁটে ফেলছে। আজকে বিকেলেই একটা এমএলএর কথা বলেছি, তার স্ত্রীর 11 দিনের মাথায় তার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার যে অভিযোগ, সেই কথা আপনাদের জানিয়েছি। আজকে আরেকজনের কথা বলবো, সেই জঞ্জালের দিকেও নাকি হাত বাড়াতে চলেছে ঘাসফুল শিবির। কিন্তু এইসব করে আখেরে তফাৎটা যে শির দাঁড়ায়, সেটা কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে। প্রথমেই কথা বলবো নরেন্দ্র মোদীর মাস্টার স্ট্রোক নিয়ে, এবং তারপর ব্যাখ্যা করব কিভাবে বাংলায় ঘরটা গুছিয়ে নিচ্ছে একদিকে বিজেপি, অন্যদিকে কিভাবে জঞ্জালগুলো শুধুমাত্র ঘাসফুলের দিকেই ছুটে যাচ্ছে, সেই কথা। শেষ অবধি দেখুন, অনেক ইন্টারেস্টিং তথ্য থাকতে চলেছে আজকের এই প্রতিবেদনে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, সর্বভারতীয় ক্ষেত্রে একের পর এক মাস্টার স্ট্রোক আসছে, এবং সেই মাস্টার স্ট্রোকের আজকে নবতম সংযোজন হতে চলেছে নবীন পট্টনায়ক, আমাদের পড়শি রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, সেই ওড়িশার মুখ্যমন্ত্রী, তার দল ভারতীয় বিজু জনতা দল বিজেডি, তারা কিন্তু বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে। 15 বছর পর এনডিএতে সামিল হতে চলেছেন নবীন পট্টনায়ক। এবার যে কথাটা বললাম, যে সারা ভারতবর্ষে এর কেন ইম্প্যাক্ট পড়বে, দেখুন, ভারতবর্ষের যত মুখ্যমন্ত্রী আছেন তাদের মধ্যে যদি সব থেকে ইম্প্যাক্টফুল মুখ্যমন্ত্রীর কথা বলা হয়, সারা ভারতবর্ষ এক বাক্যে একজনকেই মেনে নেবেন, তিনি হচ্ছেন যোগী আদিত্যনাথ। তিনি এসে যেভাবে বুলডোজার বাবা হয়ে দুষ্কৃতীদের একদম বুলডোজ করে দিয়েছেন, কোনোভাবে অন্যায়কে মাথাচাড়া দিতে দেব না, গোটা উত্তরপ্রদেশকে ঠান্ডা করে দিয়েছেন। তার ফলে খুব স্বাভাবিকভাবে তিনি ইম্প্যাক্টের জায়গায় সব থেকে আগে রয়েছেন। কিন্তু সব থেকে সৎ, সব থেকে আদর্শবান, সব থেকে নিষ্ঠাবান এবং রাজ্যের উন্নতি করছেন এমন মুখ্যমন্ত্রীর কথা যদি বলা হয়, বিজেপি অবিজেপি এক বাক্যে যে মানুষটার কথা মেনে নেবেন, তিনি হচ্ছেন নবীন পট্টনায়ক। একটি মানুষ দীর্ঘদিন ধরে তিনি ওড়িশার মুখ্যমন্ত্রী হয়ে আছেন। সন্তর্পণে তিনি জ্যোতিবাবুর রেকর্ডটাও ভেঙে দিয়েছেন দীর্ঘকালীন মুখ্যমন্ত্রী থাকার। এবং সেই জায়গা থেকে এই মানুষটার কোনো প্রধানমন্ত্রী হওয়ার উচ্চাকাঙ্ক্ষা নেই, রাজ্যের বাইরে যাওয়ার কোনো প্ল্যান নেই। আমার ওড়িশা অনেকটা পিছিয়ে ছিল এই ভারতের রাজনীতিতে, এই ভারতের উন্নয়নে ওড়িশার জায়গাটা অনেকটা পিছনে ছিল। সেই ওড়িশাকে টেনে তুলতে হবে। আজকে শিল্প বলুন, কর্মসংস্থান বলুন, সমস্ত কিছুতে 1 নম্বরে ধীরে ধীরে নিয়ে যাচ্ছেন ওড়িশাকে। ইনভেস্টমেন্টের জায়গা করে ফেলছেন, শিল্প তৈরি করছেন, এবং তার পাশাপাশি রাজ্যের উন্নয়ন, রাস্তা থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গা যেভাবে ঝাঁ চকচকে করে দিচ্ছেন, নবীন পট্টনায়ককে ওড়িশাবাসী তাদের হৃদয়ে বসিয়ে নিয়েছে। এবং সেই জায়গা থেকে এই মানুষটিকে যখনই বিজেপির পাশে এসে দাঁড়াতে দেখা যাবে, এই যারা এতদিন অনেক কথা বলছিল না, দেখুন একে একে পুরনো সঙ্গীরা সবাই ফেরত আসছেন। নীতিশ কুমার, নবীন পট্টনায়ক, চন্দ্রবাবু নাইডু, যারা বলছিলেন যে এরা সকলেই এনডিএটা তৈরি করেছিলেন বাজপেয়ীজিকে সামনে রেখে, হ্যাঁ 100 বার, এবং সেই বাজপেয়ীজির আদর্শ আজকে ভ্যানিশ হয়ে গেছে। সেই জন্য এই নরেন্দ্র মোদীর জামানায় এরা সব পালিয়ে গেছেন, এরা কেউ আর এনডিএতে নেই।
দেখুন, এইখানে একটাই পচা আলু ছিল, সেই পচা আলুটা ছিটকে পড়ে আছে, তাকে বিজেপি তাড়াবার জন্য একদম কোমর বেঁধে লেগেছে। বাকি প্রত্যেকটা রাজ্যের এই মানুষগুলো তারা কিন্তু আবার সকলে এনডিএতে ফেরত আসছেন। এবং এই নবীন পট্টনায়কের যে সংযোজন হবে সেটা অবভিয়াসলি ওড়িশাতে তো একটা বুস্ট আপ হবেই, তার পাশাপাশি সর্বভারতীয় ক্ষেত্রেও নবীন পট্টনায়কের যে ভাবমূর্তিটা রয়েছে সেটা কিন্তু সত্যিই বিজেপিকে 370 পার এবং এনডিএকে 400 পার করতে অবশ্যই অবশ্যই কিন্তু সাহায্য করবে। ইঙ্গিতটা পাওয়া গিয়েছিল তখনই, যে যখন অশ্বিনী বৈষ্ণবজি, যিনি রেলমন্ত্রী রয়েছেন, তার যখন রাজ্যসভায় যাওয়ার কথা, তখন কিন্তু তিনি বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন, কিন্তু তাকে সমর্থন করে দিয়েছিলেন, তার কিছু বিধায়ক সংখ্যার সমর্থন কম হচ্ছিল, সেখানে সমর্থন করে দিয়েছিলেন কিন্তু নবীন পট্টনায়কজি। এবং সেখান থেকেই মনে করা হচ্ছিল যে এবার কোথাও গিয়ে একটা তালমিল আসছে, এক জায়গায় আসবে। এবার প্রশ্নটা হচ্ছে যে কেন এই তালমিলটা করলে তো বিজেপির লাভটা কী হলো, আর বিজেডিরই কী লাভটা হলো? দেখুন, যে জায়গা থেকে এখন ওড়িশা উন্নয়নের জায়গায় গেছে, সবসময় আমরা দেখেছি ওড়িশা সরকারকে কিন্তু কেন্দ্র সরকারের পাশে থাকতে। এবং নবীন পট্টনায়ক কিন্তু এনডিএতে না থাকলেও তিনি বিজেপির ন্যাচারাল অ্যালি ছিলেন। যে কোনো প্রোগ্রেসিভ যখনই বিল এসেছে, রাজ্যসভা হোক লোকসভা হোক, বিজেডির সমর্থন কিন্তু ছিল। কিন্তু সেখানে একটা প্রবলেম কোথাও তৈরি হচ্ছিল, সেটা হচ্ছে এত দীর্ঘদিন তিনি সরকার চালাচ্ছেন, নবীন পট্টনায়ক সৎ, কিন্তু তার দলের মধ্যে যে সকলেই সৎ হবেন এমন জায়গা তো নয়। কিছুদিন আগেই তার যে সামগ্রিক মন্ত্রিসভা ছিল, সেই পুরো মন্ত্রিসভাকে তিনি ভেঙে দিয়েছিলেন, করে নতুন করে মন্ত্রিসভা তিনি সাজিয়েছিলেন। আর এই জায়গা থেকেই তিনি বুঝছিলেন যে ধীরে ধীরে কিন্তু তার দলের নিচু তলাতে কোথাও গিয়ে একটা দুর্নীতি বাসা বাঁধার চেষ্টা করছে। চারিদিকে এত দুর্নীতি, তার মাঝখানে তিনি সৎ থেকেও গোটা দলটাকে সৎ রাখতে পারছেন না। আর এই জায়গা থেকে তার বিরুদ্ধে যে অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হচ্ছে, সেটা কাজে লাগিয়ে কিন্তু বিজেপি এখানে ধীরে ধীরে প্রবেশ করছে, এবং একটা সময় সেটা বিজেপির হাতেই পুরোপুরি চলে যাবে। সেই জায়গা থেকে যদি বিজেপির সঙ্গে আমি সহাবস্থানে থাকি, বিরোধিতা করার তো কোনো জায়গা নেই, কেন্দ্রে তো আমি বিরোধিতা নেই, রাজ্যেও যদি একসঙ্গে আমরা জোট সরকার চালাই, তাহলে তাহলে যে রাজ্যের উন্নয়নের কথাটা আমি ভেবেছি, ওড়িশার উন্নয়নের কথাটা ভেবেছি, সেই জায়গাটা কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হবে না। এটা গেল নবীন পট্টনায়কের ভার্সন। এবার বিজেপি কি দেখছে? বিজেপি একটা জায়গা দেখছে যে সত্যিই আমরা নবীন পট্টনায়কের সঙ্গে লড়াই করছি, ওড়িশাতে লড়াইটা বিজেডি বনাম বিজেপি, এবং সেই জায়গা থেকে কংগ্রেস আজকে অপাঙ্ক্তেয় হয়ে গেছে, তারা কিন্তু কোথাও ধারে কাছে কিচ্ছু নেই, অন্য দলের তো কোনো অস্তিত্বই নেই। এই জায়গা থেকে একটা সময় হয়তো নবীন পট্টনায়ককে আমরা সরিয়ে দেব, কিন্তু কিন্তু সেই জায়গাতে যে প্রবলেমটা হবে, সেই যুদ্ধটা, সেই রাজনৈতিক যুদ্ধটা কিন্তু অনেকটা দীর্ঘ সময় লাগবে। এর পাশাপাশি যদি নবীন পট্টনায়কের মতো মানুষকে এখানে পাওয়া যায়, একে তার বয়স হচ্ছে, তিনি মুখ্যমন্ত্রিত্ব কতদিন চালাবেন সেই জায়গাটা প্রশ্ন রয়েছে, এবং তিনি যখনই মুখ্যমন্ত্রী কুর্সি থেকে সরে যাবেন, সেখানে কিন্তু একটা ভাঙনের জায়গা তৈরি হবে। কিন্তু এখন থেকেই যদি বন্ধুত্বটা পাকাপোক্ত রাজ্য স্তরেও তৈরি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আগামী দিনে রাজনৈতিক ফায়দা রয়েছে। প্লাস নরেন্দ্র মোদী যে উন্নয়নের কথা বলছেন, গোটা দেশকে সঙ্গে নিয়ে যাওয়ার কথা বলছেন, সেখানে নবীন পট্টনায়কের মতো মানুষ যদি সেখানে যোগ দেন, সেই বার্তাটা কিন্তু আরও দৃঢ় হবে, আরও স্পষ্ট হবে, এবং মানুষের আস্থা কিন্তু আরও বেশি হবে। এটা গেল বিজেপির ভার্সন। এবার এই জায়গাটা তৈরি হওয়ার ফলে যে একটা ওই ইন্ডি না পিন্ডি কি জোট তৈরি করেছিল না, তাদের তো আজকে কোনো অস্তিত্বই নেই। কিন্তু এনডিএ পরিবারটা যে কতখানি শক্তিশালী হচ্ছে, এবং সত্যিই 370 এবং 400 ক্রস করাটা যে সম্ভব, সেই বার্তাটা কিন্তু গোটা ভারতবর্ষের কাছে, সমগ্র ভারতবাসীর কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে। এই তো গেল একটা ভার্সন, যে জায়গাটার কথা আমরা বলছিলাম যে নরেন্দ্র মোদীর মাস্টার স্ট্রোক, কিন্তু এর উল্টো দিকটাও আছে। আজকে দুপুরেই মুকুটমণি অধিকারীর কথা বলেছি। এবার যে ব্যক্তিটির কথা উঠে আসছে, তিনি হচ্ছেন জন বার্লা। জন বার্লাকে এবারে টিকিট দেওয়া হয়নি। এখন খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে টিকিটটা কেন দেওয়া হলো না। যেটা দুটো পয়েন্ট উঠে আসছে, যে নাম্বার ওয়ান, পশ্চিমবঙ্গ নিয়ে বিজেপির যে স্টান্সটা আছে, সেটা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি জনসংঘের জন্ম দিয়েছিলেন, এবং সেটাই আজকে কিন্তু ভারতীয় জনতা পার্টি হয়েছে। সেই শ্যামাপ্রসাদ যে আদর্শ, যে স্বপ্ন দেখেছিলেন, তার ফলেই কিন্তু আমরা আজও ভারতবর্ষের অঙ্গ হয়ে পড়ে আছি। না হলে এই পুরো বাংলাটাই বাংলাদেশ হয়ে যেত, মানে পূর্ব পাকিস্তান হয়ে যেত, এবং আজকের বাংলাদেশ হয়ে যেত। সেটা যে হয়নি, আজকেও যে পশ্চিমবঙ্গ রূপে আমরা ভারতবর্ষে থাকতে পেরেছি, সেটাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কিন্তু কল্যাণে রয়েছে। এখন তিনি কিন্তু কোনো সময় বঙ্গ বিভাজনের কথা বলেন না, কিন্তু এই জন বার্লা তিনি কিন্তু বারবার বঙ্গ বিভাজনের কথা তুলছিলেন। এটা অতটাও মারাত্মক হয়নি, কেননা সেটা যেহেতু পার্টি স্টান্স নয়, এটাকে হয়তো বন্ধ করে দেওয়া যেত। কিন্তু তাকে মন্ত্রিত্বের দায়িত্ব দেওয়ার পরই কার্যত তিনি সেখানে যেভাবে মৌরসটি পাট্টা চালানোর চেষ্টা করেছেন, তিনি যেখান থেকে উঠে এসেছেন, সেই গ্রাউন্ড লেভেলটা ভুলে গেছেন, সেই জায়গাটা নিয়ে তাকে কিন্তু বারবার বার্তা দেওয়া হচ্ছিল। কিন্তু তিনি সেই বার্তার কান দেননি। তিনি ভাবছিলেন তিনি সাংসদ হয়েছেন, তিনি মন্ত্রী হয়েছেন, আর তাকে রোখে কে।
এবং এই জায়গাতে যখন বিজেপি ইন্টারনাল সার্ভে করছে তখন দেখা যাচ্ছে এই জন বার্লার বিরুদ্ধে কিন্তু ভয়ঙ্কর ক্ষোভ রয়েছে আলিপুরদুয়ারবাসীর। যে জায়গাটা তারা উন্নয়নের কথা ভাবছিল সেই উন্নয়ন তারা দেখতে পায়নি, উল্টে জন বার্লা যেভাবে আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছেন সেটাকে পজিটিভভাবে নিচ্ছে না। এবং আলিপুরদুয়ারে যদি সার্বিকভাবে দেখা যায় সেখানে কিন্তু বিজেপির উপর প্রচণ্ড রকমের সমর্থন রয়েছে, কিন্তু প্রার্থী হিসেবে মানুষ হিসেবে জন বার্লার বিপক্ষে হয়ে গেছেন বহু মানুষ, আর সেই জায়গা থেকেই কিন্তু প্রার্থী বদল করা হয়। আর এই মানুষটা এতটাই ক্ষমতা লোভী যে মুহূর্তে তিনি প্রার্থী হতে পারেননি, তিনি দলের কাজ করবে বলে আসেননি, তিনি শুধুমাত্র সাংসদ হবেন, মন্ত্রী হবেন বলেই এসেছেন। এবং তিনি বলেছেন সরাসরি মনোজ টিগ্গাকে তিনি হেল্প করবেন না। এমনকি মনোজ টিগ্গা যখন তার বাড়িতে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখছেন, দেখা করছেন না। এতখানি অভদ্রতা এই মানুষটার মধ্যে রয়েছে। এবং এই যে জায়গাটা আজকে ফুটে ফুটে বেরোচ্ছে, এটা কিন্তু বিজেপি ইন্টারনালি অ্যানালিসিস করে আগেই বার করে ফেলেছিল, সেই জন্যই তাকে প্রার্থী দেওয়া হয়নি। যে মুহূর্তে তাকে প্রার্থী দেওয়া হয়নি শোনা যাচ্ছে দুতরফই যোগাযোগ হচ্ছে, এবং তিনি খুব সম্ভবত তৃণমূলে যাচ্ছেন এবং সেখান থেকে টিকিট পাচ্ছেন। এখন ভাবুন তো, মুকুটমণি অধিকারী, যার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ, বিয়ের 11 দিনের মাথায় যার বউ অভিযোগ করছে যে 1 কোটি টাকা পণ চাইছে লোকটা এবং সেটা দিচ্ছি না বলে আমাকে পেটাচ্ছে, সেই মানুষটাকে বিজেপি থেকে তৃণমূল নিচ্ছে এবং সেখানে নাকি তাকে রানাঘাটে প্রার্থী করা হবে। একটা আসন জেতার জন্য নীতি আদর্শের কোনো বালাইয়ের দরকার নেই। জন বার্লা, যাকে আলিপুরদুয়ারবাসী রিজেক্ট করছে, সেই জন্য বিজেপি টিকিট দিচ্ছে না, সেই মানুষটাকে নিচ্ছে। আমার একটা খুব মজার কথা এই প্রসঙ্গে মনে পড়ে যাচ্ছে। 2021-এর আগে যখন দেখছিলাম যে তৃণমূল থেকে একটা বড় অংশের স্রোত বিজেপির দিকে যাচ্ছে, তখন ওই একটা ফচকে ছোঁড়া আছে না, মুখপাত্র বলে এই দাড়িওয়ালা খুব চিটিং পিটিং করে লাফিয়ে লাফিয়ে ছড়া কেটে কী সব বলে, মানে কতখানি রাজনীতি বোঝে আমি জানি না, ফক করি খুব করতে পারে। তো সেই ছোকরাটি এসেছিল কোনো একটি টিভি চ্যানেলে, এসে বলছিল যে আসলে বিজেপির তো কেউ পার্টির লোকজন নেই, সেই জন্য অমিত শাহ, নরেন্দ্র মোদী এসে কালীঘাটের ওই ডাস্টবিনটার বাইরে দাঁড়িয়ে আছে, একটু আঁচল পেতে, মা একটু ভিক্ষা দাও, দুটো নেতা দাও। আর মমতা ব্যানার্জি এরম করে একটা করে নিয়ে বলছে, এই মুকুল যা, এই শুভেন্দু যা, এই রাজীব যা, ঠিক এরকম করে ভেঙে ভেঙে বলছিল ছোকরাটি। তো এখন আপনার দল কি করছে মাননীয় ছোকরা? সে তো ওই বিজেপির পার্টি অফিসের বাইরে দাঁড়িয়ে আছে এবং সেখানে ওই ডাস্টবিনে যেগুলোকে ফেলে দিচ্ছে সেইগুলোকে হাতড়ে 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 বার করে সেইগুলোকে নিয়ে গিয়ে টিকিট দিচ্ছে। মানে তৃণমূল মানে সবাই চোর, এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে মানুষের মনে, এটা আপনারা বুঝতে পেরে গেছেন। সেই জন্য দেখো অন্য দল থেকে নিয়ে এসছি, এ তো আমাদের দলে ছিল না, তাহলে এ বোধহয় চোর নয়, একে ভোটটা দাও, আমাদের জেতাও, এরকম একটা জায়গা। নাকি দলের মধ্যে কেউ আর দাঁড়াতে চাইছে না, যে তৃণমূলের হয়ে দাঁড়ানো মানেই চোর, ওই সন্দেশখালীর মা বোনেদের মতো সকলে ঝাঁটা লাঠি নিয়ে তারা করবে, আর তাই নিজেদের দলে লোক পাচ্ছেন না, অন্য দল যাদেরকে টিকিট দিচ্ছে না তাদেরকে ধরে এনে টিকিট দিতে হচ্ছে। কোন প্রসঙ্গ? বলেছিলেন না বিজেপির নেতা কোথায়? বিজেপি দেখুন কি করছে, নিজেদের নেতা তৈরি করছে। ডক্টর সুকান্ত মজুমদার, আজকে তার যা ইম্প্যাক্ট হয়ে গেছে রাজ্য রাজনীতিতে, সেই জায়গাতে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি ভয় পেতে শুরু করেছেন, ওই জন্য সন্দেশখালিতে ঢুকতে দিতে পারছেন না। এই মানুষটা 5 বছর আগেও রাজনীতির ময়দানে কোথায় ছিলেন? বিজেপি নেতা কিন্তু ধীরে ধীরে তৈরি করছে। অন্য ফিল্ড থেকে এমন লোক নিয়ে আসছেন যাকে সবাই বলতে শুরু করে দিয়েছে ভবিষ্যতের মুখ্যমন্ত্রী, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি, তিনি যোগ দিলেন আজকে বিজেপিতে। আপনারা কাকে নিয়ে আসতে পেরেছেন অন্য ফিল্ড থেকে এরকম একটা ইম্প্যাক্টফুল জায়গা, যাকে বলা যাচ্ছে যে হ্যাঁ নরেন্দ্র মোদীর বিকল্প মুখ? না, এই দলেই এমন একটা লোক এসেছে যে এবার সমস্তটা বদলে দিতে পারবে। আবার আপনার দলের যারা ভালো লোক, সৎ লোক ছিল, যাদেরকে আপনার দলের লোকও বলছে, অন্যান্য দলের লোকও বলছে যে এই লোকটা করাপশন করতে পারে না, তাপস রায়, সে বলছে এই দলটা আর করা যায় না, ভদ্রলোকেরা আর আপনার দলটা করতে পারে না, পার্টির গালে ঠাস 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 করে 3টে থাপ্পড় মেরে এসে বিজেপি জয়েন করে গেছে। অর্থাৎ অন্য দলের যারা সৎ লোক রয়েছেন, অন্য দলের যারা ভালো লোক রয়েছেন, তারা বিজেপিকে বেছে নিচ্ছেন। অন্য ফিল্ডের যারা সৎ লোক রয়েছেন, ভালো লোক রয়েছেন, তারা বিজেপিকে বেছে নিচ্ছেন। এবং বিজেপির অভ্যন্তরে ধীরে ধীরে তারা কিন্তু নেতা তৈরি করছেন। অধ্যাপক মানুষ তাকে আজকে একটা রাজনীতিবিদ বানিয়ে দিয়েছেন, এবং এমন রাজনীতিবিদ বানিয়ে দিয়েছে বিজেপি যে মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে চ্যালেঞ্জ করছে। আর শুভেন্দু অধিকারীর কথা তো নতুন করে বলার কিছুই নেই। একটা লোক এসে গোটা তৃণমূলটাকে কিনাস্টার যে নাচাচ্ছে, সে তো হারে হারে টের পাচ্ছে। সেই জায়গা থেকে এইটা হচ্ছে বিজেপির নেতৃত্ব। আর অন্যদিকে তৃণমূলের অবস্থা দেখুন, যে মালগুলো বিজেপি রাখতে চাইছে না, টিকিট দিতে চাইছে না। এই মুকুটমণি অধিকারী দিল্লিতে গিয়ে হাতে পায়ে ধরেছিল, আমাকে টিকিট দাও, বলেছিল না তোমার বিরুদ্ধে এই অভিযোগ আছে, নিজেকে ক্লিন চিট প্রুভ করো, তারপর দেখা যাবে, নাহলে টিকিটই দেবো না, বিধায়ক হয়ে গেছে, এখন কিছু করার নেই। কিন্তু
পরবর্তী ভোটেও তুমি টিকিট পাবে কিনা সন্দেহ আছে। সাথে সাথে সেই মুকুটমণি অধিকারী কী করলো, তৃণমূলে যোগাযোগ করলো, তৃণমূল তাকে সাদরে নিয়ে নিল। কোন মিছিলে নিল? যে মিছিলে নারীদের জন্য নাকি তারা হাঁটছে, আর সেই মিছিলই সব থেকে বড় নারী বিদ্বেষী, যে নিজের বউকে পেটায়, যে 1 কোটি টাকা পণ চায়, যৌতুক চায়, আজকের দিনে দাঁড়িয়েও সেই লোকটাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করছে, তাকে পোস্টার বয় করছে। যে জন বার্লা, যাকে চাইলেই তো টিকিট দিতে পারতো, কি অসুবিধা ছিল? গতবারে যেটা তো ম্যাক্সিমাম সাংসদকেই বিজেপি টিকিট দিয়েছে, কিন্তু এই জন বার্লাকে টিকিট দেওয়া যায় না। মানুষের কাজ করতে ভুলে গেছে, পদের লোভ হয়েছে, ঔদ্ধত্য বেড়েছে, এই জায়গা থেকে তাকে দিল। জানে যে এ চলে যেতে পারে, তা সত্ত্বেও কিন্তু বিজেপির কিছু এসে যায় না। আর সেই জন বার্লা তৃণমূলের সঙ্গে নাকি যোগাযোগ করছে, সেই জন বার্লাও নাকি তৃণমূলে যেতে পারে, সেখান থেকে টিকিট পেতে পারে। মানে রাজনৈতিক যুদ্ধটা শুধুমাত্র রাজনীতি করার জন্য নয়, দেশ গড়ার জন্য, এই জায়গাটা দেখিয়ে দিচ্ছেন নরেন্দ্র মোদী। আর তৃণমূল কংগ্রেস একটা আসন জেতার জন্য নীতি আদর্শ এসবের কোনো বালাই নেই। দরকার হলে শেখ শাহজাহানকেও টিকিট দিয়ে দেবো। একজন ধর্ষক, একজন জমিচোর, তাকে ডিফেন্ড করার জন্য কোর্ট থেকে কোর্টে ছুটছে। তাই এটাও পার্টি, এটাও পার্টি, এরাও মানুষ, এরাও মানুষ, তফাৎটা শুধু শির দ্বারাই, এটাই যেন কোথাও গিয়ে প্রতিপন্ন হয়ে যাচ্ছে। কি বলবেন বন্ধুরা? একদিকে নবীন পট্টনায়কের এনডিএতে ফেরত আসার জল্পনার, অন্যদিকে মুকুটমণি অধিকারীর পর জন বার্লার মতো লোকের তৃণমূলে গমন এবং সেখান থেকে টিকিট পাওয়ার সম্ভাবনা। যদি এ নিয়ে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।